হ্যালো বাচ্চো, হাউ আর ইউ? সবাই নিশ্চয়ই ভালোই আছো। আশা করি সবাই ভালোই থাকবে। এই করোনা ভাইরাসে সবাইকে ভালো থাকতেই হবে। তো যাই হোক, আজকে আমরা আলো চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস, অর্থাৎ এর আগে 22 নম্বর লেকচারে আলো চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আলো চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস বা লেকচার নাম্বার 23 আমরা মেনলি দ্য রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিফলন কি, আলোর প্রতিফলনের সূত্রগুলো কি কি, আলোর প্রতিফলনের সূত্র কোথায় কোথায় অ্যাপ্লিকেবল হয়, আলোর প্রতিফলনের সূত্রের ক্ষেত্রে বিচ্যুতি কত হয়, আলোর প্রতিফলনের ক্ষেত্রে আলোর প্রতিফলন কত রকম, কি কি, আলোর ক্ষেত্রে একটা প্রতিবিম্ব বলে একটা বিষয় আছে, প্রতিবিম্ব কি, সদ্বিম্ব একটা বিষয় আছে, সদ্বিম্ব কি, অসদ্বিম্ব কি, তারপর হচ্ছে গিয়ে আমাদের বলতে গেলে গলীয় প্রতিসরক তল, গলীয় প্রতিসরক তল সম্পর্কে আমরা গলীয় প্রতিফলক তল, স্পেরিক্যাল রিফ্লেক্টিং সারফেস, গলীয় প্রতিফলক তল সম্পর্কে একটু ধারণা দেব। কোনটাকে পোল বা মেরু বলা হয়, বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, প্রকাশ দূরত্ব, প্রকাশ বিন্দু, প্রধান অক্ষ, তারপর হচ্ছে কি তোমার উন্মেষ বা অ্যাপারচার, প্যারাক্সিয়াল রে, উপাক্ষীয় রশ্মি, অ্যান্ড হচ্ছে কি আমাদের সেখান থেকে F=R/2 প্রমাণ, যে প্রকাশ দূরত্ব বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, আর ফর্মুলা, গলীয় দর্পণের সূত্র, এই সমস্ত বিষয়, তারপরে নিউটনস ল, তারপরে ম্যাথামেটিক্স অ্যাপ্লিকেশন, এই সমস্ত বিষয় আছে। আমরা স্টেপ বাই স্টেপ এগোনোর চেষ্টা করব। আমি প্রথমত দ্য রিফ্লেকশন অফ লাইট, স্টেপ বাই স্টেপ আমরা এগোবো। প্রথমত রিফ্লেকশন অফ লাইট, রিফ্লেকশন অফ লাইট এটা কি? হোয়াট ইজ রিফ্লেকশন অফ লাইট? আলোর প্রতিফলন কি? আমাদের বিষয়গুলো খুব ভালো করে জানতে হবে। আজকের ক্লাস থেকে হয়তো এক্সামে সেরকম কিছু আসবে না, কিন্তু আজকের ক্লাস ছাড়া আগামী কোনো ক্লাস বোঝা যাবে না। আমি পরিষ্কার করে বলছি, আজকের ক্লাসটি হয়তো এক্সামে সেরকম 2-1টা প্রশ্ন ছাড়া আসার মতো কিছু নেই, যেগুলো আসার মতো আমি তোমাদের আইডেন্টিফাই করে দেব। কিন্তু আজকের ক্লাসটি ছাড়া আগামী ক্লাসগুলো করাটা বোকামির কাজ হবে। কারণ লাইটের, আমি তোমাদের একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি, লাইটের প্রত্যেকটি ক্লাস অত্যন্ত মনোযোগের সহকারে দেখবে। কারণ লাইট কিন্তু একটু ডিফিকাল্ট, আমি বলতে বাধ্য হলাম এই কারণেই। লাইট কিন্তু একটু ডিফিকাল্ট, কারণ ভালো করে প্র্যাকটিস না করলে পরীক্ষায় গিয়ে রে ডায়াগ্রামের একটু সমস্যা হলে নাম্বার কেটে দেওয়ার সম্ভাবনা থাকে, ক্যালকুলেশনের ব্যাপার থাকে। অর্থাৎ লাইটটা বুঝতে পারলে খুব ভালো, বুঝতে না পারলে খুব সমস্যা হয়ে যাবে। আমি আশা করি কোনো সমস্যা হবে না। আই হোপ, আমি আশা করছি তোমাদের সেই সমস্ত বিষয়গুলো ক্লারিফাই করব। তোমরা আমার সঙ্গে একটু সহযোগিতা করো। লাইট নিয়ে আমি সমস্ত তত্ত্ব আস্তে আস্তে তুলে ধরবো। যতটা ক্লাস লাগে লাগুক, যতটা আমরা লকডাউনে ক্লাস করতে পারবো, বাকিটা আমরা তোমাদের ওপেন ক্লাস করব, কোনো অসুবিধা নেই। সরাসরি ডিরেক্ট তোমাদের স্টুডেন্ট বোর্ড সামনে থেকে ক্লাস করব। তো হচ্ছে গিয়ে এখন আমি যতটুকু করেছি সেইটুকু অন্তত তোমরা করতে থাকো। আমি চেষ্টা করি কতটুকু আমরা এগোতে পারি, এই লকডাউনের বাজারে কতটুকু আমরা লাইট নিয়ে এগোতে পারি। সো রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন কি তার আগে আলোর প্রতিফলনটা কি? অ্যাকচুয়ালি আলোর প্রতিফলনটা হচ্ছে কি আলোর একটা ধর্ম, যে ধর্ম না থাকলে আমরা কোনো কিছুই দেখতে পেতাম না। সেই জিনিসটা আমি তোমাদের ইন্ট্রোডাক্টরি স্পিচ বা আলোর চ্যাপ্টারের ভূমিকায় একটু বলেছিলাম। ইফ দ্য রিফ্লেকশন অফ লাইট প্রপার্টি is not apply in light system, then all the matters are does not visible due to any other animals. কোনো ব্যক্তি বস্তুর ক্ষেত্রে বা কোনো প্রাণী জগতের ক্ষেত্রে দেখা সম্ভব হতো না যদি এই রিফ্লেকশন ধর্মটি না থাকতো। তো ধর্মটি আছে বলে আমরা সব কিছু দেখতে পাচ্ছি, সেটা আলাদা বিষয়। সে আছে বলে আমরা দেখতে পাচ্ছি, সে থাকার ধর্মটা নিয়ে আমরা আলোচনা করব।
রিফ্লেকশন অফ লাইট কোথায় কোথায় অ্যাপ্লিকেবল হবে? রিফ্লেকশন অফ লাইটটা কোনো প্রতিফলক তলে অ্যাপ্লিকেবল হবে। সেই প্রতিফলকটা হতে পারে মসৃণ, হতে পারে অমসৃণ, হতে পারে গলীয়, হতে পারে উত্তল, হতে পারে অবতল, হতে পারে এবড়ো খেবড়ো, হতে পারে। যাই হোক না কেন, সেটা অবশ্যই কোনো একটা প্রতিফলক তল। আচ্ছা, তল কত রকম? আমরা তল নিয়েও কতদিন বলেছিলাম যে তল 3 প্রকার। একটা হচ্ছে তোমার প্রতিফলক তল, একটা প্রতিসারক তল, আর একটা হচ্ছে তোমার শোষক তল। তা আমাদের এই প্রতিফলন ধর্মটি ঘটবে প্রতিফলক তলে। তা প্রতিফলক তল কাকে বলবো? যেমন একটা মিরর বা দর্পণ বা আয়না, যেটাতে আমরা নিজেদের ছবি দেখি, নিজেদের হেয়ার স্টাইল করি, নিজেদের পোশাক আশাক দেখে নেই, নিজেদেরকে একটু মানে গুচ্ছিত করে নেই, নিজেকে একটু সাজিয়ে তুলি। তো এই সাজিয়ে তোলার যে ইনস্ট্রুমেন্ট সেটাকে বলা হয় মিরর বা দর্পণ বা আয়না। সেই আয়নাটা হচ্ছে কি একটা প্রতিফলক, কারণ নিজের রশ্মি আয়নায় পাঠিয়ে দিয়ে সেই রশ্মিটিকে নিজেই দেখা, তাহলে দেখে সেটাকে অ্যাডজাস্ট করা, সেটার নাম হচ্ছে তোমার প্রতিফলক তল। আচ্ছা, তাহলে আয়না কিভাবে বানানো হয় সেটা তো আলাদা বিষয়। তাও আমি তোমাদের একটু বলছি যে কোনো একটা স্বচ্ছ কাচ, যে কাচের এই পাশ থেকে ওই পাশ দেখা যায়, যে কোনো একটা স্বচ্ছ কাচের যে কোনো এক সাইডে তুমি যদি পারদ বা রূপো গুলিয়ে, যেরকম করে ঘর লেপে, ঘরের যেমন মেজে লেপে, মানে কাদা দিয়ে ঘর মেপে দেয়, ঠিক সেরকম করে লেপটে দেয়। সেই রকম তুমি হচ্ছে যেমন কি বলে তড়িৎ লেপন পদ্ধতিতে গয়নাগাটির মধ্যে হচ্ছে কি তোমার তড়িৎ লেপন করা হয়। যেমন কি এখন বাজারে কেমন কী পাওয়া যায় বলো তো? সিটি গোল্ডের চেইন পাওয়া যায়, যেটা মোটামুটি 400-500 টাকা হলে 50,000 টাকার একটা চেইন, সেটা দেখে মনে হবে 400-500 টাকা পেয়ে গেলাম, কিন্তু অ্যাকচুয়ালি কিছুই না। হয়তো 1 গ্রাম সোনাকে 1 বালতির মধ্যে গোলানো হলো, গুলিয়ে সেই সোনা দিয়ে অনেকগুলো চেনের মধ্যে স্প্রে করে দেওয়া হলো, তাহলে কি একটা সোনার একটা আস্তরণ পড়ে গেল। তাহলে দেখতে বাইরের দিক থেকে সোনা, কিন্তু ভেতরের দিকে সোনা কিছু নেই, ভেতরের দিকটা সাধারণ মেটাল, যেটা দাম বাজারে কিছুই নেই। তাহলে ঠিক এরকম লেপন করা। তাহলে পারদ বা রূপোর প্রলেপ যদি আমরা একটা স্বচ্ছ কাচের এক সাইডে দেই, তাহলে অপর সাইডে যদি আমি ধরে নাও এটা তোমার পারদ বা রূপোর এটা তোমার স্বচ্ছ কাচ, ওই সাইডে যদি আমি পারদ বা রূপোর প্রলেপ আমি তার আগে এদিক থেকে ওইদিকে দেখতে পেয়েছিলাম, আলো রশ্মি প্রবেশ করে গিয়েছিল, মানে ভেদ করেছিল। কিন্তু এবার যদি ওইদিকে আমি রূপোর প্রলেপ দিই বা পারদের প্রলেপ দিই, তাহলে এই দিক থেকে আমি আমার ছবি দেখতে পাবো, অর্থাৎ এটা একটা রিফ্লেক্টর হিসেবে কাজ করবে, তাহলে এটা একটা প্রতিফলক তল হিসেবে কাজ করবে। দিস ইজ এ মিডিয়া ইজ 3 টাইপস, আইদার রিফ্লেক্টর, রিফ্রাক্টিং অর অ্যাবজর্বিং। তো রিফ্লেক্টর কখন হবে? যদি একদিকে তোমরা পারদ বা রূপোর প্রলেপ দাও। হ্যাঁ স্যার, তাহলে আমাদের বাজারে যে 10 টাকার আয়না বা হচ্ছে দর্পণ পাওয়া যায়, সেগুলো কি রূপোর প্রলেপ দেওয়া হয়? না, রূপোর প্রলেপ সেখানে দেওয়া হয় না, কারণ অত টাকা দিয়ে তোমাকে রূপোর প্রলেপ দিয়ে 10 টাকার আয়না তোমাকে বাজারে দেবে, এটা কখনো ভেবো না। ওখানে পারদ বা তার সঙ্গে আরও কিছু জল টাইপ কিছু মিশিয়ে কম দামি বানানো হয়। এবার তুমি যদি একটা ধরে নাও, তুমি একটা শোরুমে চলে গেলে, যেখানে আইফোনের একটা শোরুমে চলে গেলে, বা অ্যাপেলের ল্যাপটপে একটা শোরুমে চলে গেলে, যে এখানে এক একটা ল্যাপটপ বলতে গেলে তোমার 1 লাখ টাকার উপর থেকে স্টার্ট, বা এক একটা আইফোন বলতে গেলে তোমার 50,000 থেকে স্টার্ট। সেখানে প্রচুর আইফোন রয়েছে, প্রচুর মানে বড় সড়ো একটা চলে গেলে, শোরুমে চলে গেলে, যেহেতু সেখানে বিষয়টাই মানে সেই দোকানটাই বা সেই শোরুমটাই হচ্ছে অত্যন্ত মানে কস্টলি, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট কস্টলি, তাহলে তাদেরকে রাখতে গেলে একটু ভালো জায়গায় রাখতে হবে, এবং তাদেরকে বাইরে থেকে দেখে যেতে ভালো উজ্জ্বল বলে মনে হয়। তাহলে ওখানে যে সমস্ত গ্লাস বা কাঁচগুলো ব্যবহার করা হয়, ওখানে যে প্রতিফলক কাঁচগুলো ব্যবহার করা হয়, সেই সমস্ত কাঁচে হয়তো ওই রূপোর প্রলেপ দেওয়া হয়, কারণ সেই সমস্ত তার প্রতিফলক ধর্মটা অনেক বেশি হয়। মানে আলো রশ্মি যতটা এখানে আপতিত হবে, তার 80% মতো পুরোপুরি ফিরে আসে না, একটা পুরোপুরি সাদা হলে তবেই ফিরে আসবে, কিন্তু তার 80% মতো কোনো একটা দর্পণ থেকে, দর্পণের মধ্যে আলো ফেলা হয়, তার 80% মতো বেরিয়ে আসে, তবে 20% সেও শোষণ করে। আর এমনি সাধারণ ক্ষেত্রে বেশিরভাগটাই মানে অর্ধেক মতো বেরিয়ে আসে, বা 60-70% বেরিয়ে আসে, অনেকটা নষ্ট হয়ে যায়, যার জন্য আমাদের ছবি মানে পিকচারে বিভিন্ন রকম কোয়ালিটি হয়, যেটার জন্য ক্যামেরার বিভিন্ন ডিএসএলআর বা ক্যামেরা এইচডি কোয়ালিটি হয়, সেটাতে মানে যে এইচডি হয়, স্ট্যান্ডার্ড কোয়ালিটি হয়, এইচডি হয়, হাই তোমার হচ্ছে বিভিন্ন রকম কোয়ালিটি হয়, ভিডিও কোয়ালিটি বিভিন্ন রকম হয়, তো হচ্ছে পিকচার কোয়ালিটি বিভিন্ন রকম হয়। তো এগুলি মেইনলি ডিপেন্ডস করে তার রিফ্লেক্টর কোএফিসিয়েন্ট বা গুণাঙ্কের উপর। কী গুণাঙ্ক? এগুলো নিয়ে আমাদের আলোচনার বিষয় নেই। আমাদের যে মাধ্যম থেকে আলো ফিরে আসতে পারে সেটাকে বলা হয় প্রতিফলক মাধ্যম। তাহলে এই প্রতিফলক মাধ্যমটা এখানে লাগবে। তাহলে আমরা কি বললাম? আলোর প্রতিফলন কাকে বলে? কোনো উৎস থেকে আগত আলোক রশ্মি বা আলোক তরঙ্গ
আলো বললে হবে না, এখন আলোক রশ্মি বলতে হবে, কারণ আলোটা এখন সাধারণত মানে এমনি কোনো রেখা নয়। আমরা যে এরকম করে বলতাম যে এই দিক থেকে একটা রেখা আসলো এরকম করে বেরিয়ে গেল, এরকম আলো কখনো হয় না। হ্যাঁ, আমি হয়তো তোমাদের বোঝানোর জন্য এরকম করবো, কিন্তু অ্যাকচুয়ালি আলোটা এরকম না, আলোটা তরঙ্গ, এই তরঙ্গের আকারে বেরিয়ে যায়। তাহলে ইনসিডেন্ট রে অফ লাইট, রিফ্লেক্টেড রে অফ লাইট, দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স টেকিং নর্মাল আর প্লেসড ইন সেম প্লেন। তাহলে আমরা এখানে দেখবো যে আলো, এটা আলো প্রতিফলনের সূত্র আসলো, পরে আমরা শিখলো। আলোর প্রতিফলন কাকে বলে? যদি কোনো উৎস থেকে আগত বা কোনো একটি প্রথম মাধ্যম থেকে, একটা বায়ু মাধ্যম থেকে, লঘু মাধ্যম থেকে বা একটা মাধ্যম থেকে আগত আলোক রশ্মি কোনো প্রতিফলক মাধ্যমে আপতিত হয়ে, কোনো আগত আলোক রশ্মি কোনো প্রতিফলক মাধ্যমে আপতিত হয়ে ওই মাধ্যম থেকে আলোক রশ্মিটির অভিমুখ পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, তার আলোর যে ধর্মের জন্য এই ঘটনাটা ঘটে সেটাকে বলা হয় আলোর প্রতিফলন ধর্ম। তাহলে উৎস থেকে আগত বা আগত আলোক রশ্মি কোনো একটি মাধ্যম থেকে, প্রথম মাধ্যম থেকে আগত আলোক রশ্মি দ্বিতীয় কোনো প্রতিফলক মাধ্যমে আপতিত হয়ে সে আপতিত আলোর দিক পরিবর্তন করে, আপতিত আলোক রশ্মি দিক পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসার যে ধর্ম, সেই ধর্মকে বলা হয় আলোর প্রতিফলন। এই আলোর প্রতিফলন যে তোমার আলোর প্রতিফলনের কতগুলো সূত্র আছে। মেনলি আলোর প্রতিফলন দুরকম হয়। তো আমরা সূত্রগুলো আমি দেখছি, তারপরে কি কি ঘটনাগুলো ঘটে, কারণ সূত্র না হলে আমরা কিছু করতে পারবো। দ্য ল অফ রিফ্লেকশন খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে না, আমি তোমাদের বলে দিচ্ছি পরীক্ষা আসবে না, আলোর প্রতিফলন সূত্র পরীক্ষা আসবে না, কিন্তু এই বিষয়টা না জানলে হবে না। এটা তোমাদের ক্লাস 9, 10 নয় বা 7 নয়, সেটা আমরা তো আলোর প্রতিফলন সূত্র আগে থেকেই জানি, ওটা জানলে হবে না, এখন তোমাকে জানার মতো করে জানতে হবে। প্রথম সূত্র, ফার্স্ট ল দ্য রিফ্লেকশন অফ লাইট। আলোর প্রতিফলন সূত্র কি? আপতিত আলোক রশ্মি, প্রতিফলিত আলোক রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। দ্য ইনসিডেন্ট রে অফ লাইট, দ্য রিফ্লেক্টেড রে অফ লাইট, দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স টেকিং ইমাজিনারি লাইন টেকিং নর্মাল আর প্লেসড ইন সেম প্লেন। তার মানেটা কি দাঁড়ালো? তাহলে আমি বললাম যে একটা আলোক রশ্মি এই দিক থেকে আমি ক্রস লাইন মারলাম, এখানে মারলাম, সেই দিক থেকে বেরিয়ে গেল। তাহলে এই যে রশ্মিটা আসলো সেটাকে বলা হবে আপতিত আলোক রশ্মি, কারণ এটা কি, এটাকে প্রতিফলক মাধ্যম। তাহলে আপতিত আলোক রশ্মি এসে এখানে পড়লো। আপতিত আলোক রশ্মি বা ইনসিডেন্ট রে অফ লাইট, প্রতিফলিত আলোক রশ্মি বা রিফ্লেক্টেড রে অফ লাইট, দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স বা আপতন বিন্দু। আপতিত আলোক রশ্মি, প্রতিফলিত আলোক রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব। যে রশ্মিটা এরকম করে আসলো, সেই তার উপর একটা অবিলম্ব দিতে অঙ্কন, এরকম অবিলম্ব এরকম করে আসলো, এরকম করে বেরিয়ে গেলো। তাহলে আপতিত আলোক রশ্মি, প্রতিফলিত আলোক রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব। তাহলে যদি এখানে একটা ইমেজিনারি লাইন ড্র করি, ইমেজিনারি লাইন মানে একটা কাল্পনিক লম্ব অঙ্কন করার দরকার নেই, কাল্পনিক লম্ব যদি আমি ভেবে নেই, তাহলে আপতিত আলোক রশ্মি, প্রতিফলিত আলোক রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব সবাই কোথায় থাকে? একটা প্লেনে থাকে, আর প্লেসড ইন সেম প্লেন। The incident ray of light, reflected ray of light, the point of incidence taking normal are placed in same plane. তাহলে আপতিত আলোক রশ্মি, প্রতিফলিত আলোক রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। তাহলে দেখো এটা কিন্তু কত সুন্দর করে বিষয়টা আসলো, প্রত্যেকটা শব্দের এক একটা নির্দিষ্ট মিনিং রয়েছে। The incident ray of light, the reflected ray of light, the point of incidence taking normal are placed in same plane, are lie in same plane. ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা ফার্স্ট ল, দ্য ফার্স্ট ল অফ লাইট, দ্য ফার্স্ট ল অফ দ্য রিফ্লেকশন অফ লাইট। ইট ইজ নট ইম্পর্টেন্ট ফর নেক্সট টপিক, বাট সেকেন্ড ল বা দ্বিতীয় সূত্রটি আলোর প্রতিফলনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সূত্র, যেটা তোমরা জানো, যেটা I = R, এক কথায় বলে দিতে পারো। আমিও জানি, কিন্তু জানো বললে হবে না, এটার অ্যাপ্লিকেশনটা জানতে হবে। কারণ এই যে প্রতিফলনের যে সূত্রটা, সেকেন্ড লটা, সেটা আমি আলো আজকে তো শুরু করলাম, যেদিন আলো শেষ করবো এই সূত্রটা সব জায়গায়, হরেক পয়েন্টে, প্রত্যেকটা জায়গায়, এভরি পয়েন্ট, এভরি মোমেন্টে সমানভাবে প্রযোজ্য হবে, এবং সেই প্রযোজ্যতা আমরা প্রত্যেকটা জায়গায় দেখবো 100% এক্স্যাক্টলি ইউজ হবে। এই জন্য 100% এক্স্যাক্টলি ইউজটা আমরা দেখবো। দ্বিতীয় সূত্র কি বলছে? দ্বিতীয় সূত্র বলছে আপতিত আলোক রশ্মি ও প্রতিফলিত আলোক রশ্মি অঙ্কিত অবিলম্বের সঙ্গে যে কোণে থাকে সেই কোণ দুটি সর্বদাই সমান হয়, অথবা ভালো ভাষায় বলতে গেলে দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেক্টেন্স অফ এ লাইট আর অলওয়েজ ইকুয়াল। কোনো একটি আলোর ক্ষেত্রে আপতন কোণের মান এবং প্রতিফলন কোণের মান সর্বদাই সমান হয়। কোনো একটি আলোক রশ্মির ক্ষেত্রে আপতন কোণের মান এবং প্রতিফলন কোণের মান সর্বদাই সমান হয়।
তাহলে অ্যাকর্ডিং টু দ্য ল অফ রিফ্লেকশন অফ লাইট উই ক্যান ড্র এ প্লেন। দিস ইজ এ প্লেন, একটা তল, এটা আমি বোর্ড বলছিলাম একটা তল। তাহলে এখান থেকে কোনো একটা রশ্মি আসলো, রশ্মি এসে তলের মধ্যে পড়লো, সেই তলটার নাম কি? রিফ্লেক্টিং প্লেন বা প্রতিফলক তল। আচ্ছা, এখানে একটা বিষয় বলি যে একটা লাইন এঁকে আমি যদি এরকম করে ডট ডট দেই, তার মানে তোমাকে বুঝতে হবে এই দিকে তোমার নিজের ছবি দেখতে পাবে, এই দিকটা পারদ বা রূপোর প্রলেপ লাগানো আছে, এটা মানে হচ্ছে তোমার নিচের দিকটা ঘষা অংশ, উপরের দিকটা তোমার প্রতিফলিত ঘটনা ঘটবে। এটা তোমাকে মাথায় রাখলে কোনো একটা লাইন ড্র করে এরকম করে দেওয়া মানে এটা একটা কোনো একটা প্রতিফলক তল, সেই প্রতিফলক তলটা ওই দিকে ঘষা অংশ, এইদিকে তুমি ছবি দেখতে পাবে। আচ্ছা, সেটা হতে পারে গলীয়, সেটা হতে পারে সমতল, অবতল, এটসেট্রা। তাহলে এটা আবর্তিত আলোক রশ্মি, এখান থেকে একটা প্রতিফলিত আলোক রশ্মি যাবে, তাহলে এটাকে আমরা হলো পি কিউ আর। পি কিউ রশ্মি আসলো, কিউ আর রশ্মি বেরিয়ে গেলো কোথা থেকে? কিউ বিন্দুতে। কিউ বিন্দু কোথায় রয়েছে? প্রতিফলক তলের উপর, যেমন প্রতিফলক তল, তাহলে এই প্রতিফলক তলের উপর কিউ বিন্দুতে। আচ্ছা, এখানে কিভাবে বেরিয়ে গেছে? এখানে যদি লম্ব অঙ্কন করা হয় তলের সঙ্গে, এই যেমন তলের সঙ্গে লম্ব, ঠিক এই তলের সঙ্গে লম্ব অঙ্কন করা হয়, তাহলে এই তলের সঙ্গে, এই অনুভূমিকের সঙ্গে নয়, ওই অঙ্কিত অবিলম্বের সঙ্গে যে কোণে এসেছিল সেই কোণেই বেরিয়ে যাবে, সেই কোণেই বেরিয়ে যাবে, নাম এন। So according to first law of the reflection of light, the incident ray, reflected ray of light, the incident ray of light, reflected ray of light, the point of incidence taking normal are placed in same plane. Second law of reflection of light, the angle of incidence is always equal to the angle of the reflected. The incidence angle and reflected angle should be equal. So according to second law of the reflection of light, so P Q N is equals to N Q R is equals to equals, that means I is equals to R, অথবা আমরা বলতে পারি যেহেতু P Q N সমান সমান I আর N Q R is equals to R. তো এটা হচ্ছে তোমার সেকেন্ড ল বা দ্বিতীয় সূত্র। একটু ভালো করে শোনো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যার এটা কি পরীক্ষা আসে? না, পরীক্ষা আসে না। তাহলে ইম্পর্টেন্ট বলছেন কেন? কারণ এর অ্যাপ্লিকেশনটা প্রত্যেকটা জায়গায় সমানভাবে প্রযোজ্য। আলোর যে 7খানা চ্যাপ্টার আছে, 7টা জায়গায় সমানভাবে প্রযোজ্য, অর্থাৎ এই জায়গাটা তোমাকে প্রথম বুঝতে হবে। এখানে বোঝার কিছু নেই, এর অ্যাপ্লিকেশনগুলো বুঝতে হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, এই ইনসিডেন্ট রে অফ লাইটের উপর ভিত্তি করে প্রতিফলক যে কোনটা, সেই প্রতিফলক কোনটা বিভিন্ন রকম হতে পারে। যদি ইনসিডেন্ট, কতগুলো কেস রয়েছে, কেস 1 আমরা কেস 1 বলতে পারি, কেস 1 বলতে পারি। যদি ইনসিডেন্ট রে অফ লাইট মানে আই এর মান 90 ডিগ্রিতে আসে, মানে আই যদি এই কোনটা মান কত 90, তাহলে এরকম ভাবে যদি আসে, তাহলে সেইভাবে বেরিয়ে যাবে, এইভাবে বেরিয়ে যাবে। তাহলে কি লম্বের সঙ্গে যে কোণে আসবে সেই কোণেই বেরিয়ে যাবে। তাহলে যদি আই কোণে আপতিত হয়, তাহলে প্রতিফলিত কোণের মান 90 ডিগ্রি হবে। কারণ আলোর প্রতিফলনের সূত্র অনুসারে, এখানে হয়তো প্রতিফলনের ঘটনা ঘটেনি, সারফেসকে টাচ করে চলে গেছে, এখানে এটাই হবে, প্রতিফলনের ক্ষেত্রে এটাই হবে। তাহলে প্রতিফলনের ক্ষেত্রে যেটা প্রতিফলনের সূত্র, যদি আমরা প্রতিফলন ধর্ম হিসেব করি, তাহলে আপতন কোণের মান যদি এটা হয়, তাহলে প্রতিফলন কোণের মানও এটা হবে। বুঝতে পারি কেন? আর প্রতিফলনের ক্ষেত্রে মানে আপতন কোণের মান সর্বদাই, প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণের মান এবং প্রতিফলন কোণের মান সর্বদাই 90 ডিগ্রি অপেক্ষা কম হবে। আপতন কোণের মান কখনো 90 ডিগ্রি থেকে বেশি হতে পারে না। প্রতিফলন ধর্মের ক্ষেত্রে, আলোর প্রতিফলন ধর্মের ক্ষেত্রে আপতন কোণের মান সবসময় 90 ডিগ্রির কম হবে। আর আপতন কোণের মান যদি 90 ডিগ্রি কম হয়, তাহলে নিঃসন্দেহে প্রতিফলন কোণের মান 90 ডিগ্রি কম হবে। কারণ কি? যে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান, এই কারণে এটা যদি 90 ডিগ্রি কম হয়, তাহলে এটা 90 ডিগ্রি কম হবে, তার কারণ আই এবং আর সমান। যদি আমরা স্পেশালি কোনো একটা কারণ বলি, যদি 90 ডিগ্রি সমান হয়, তাহলে আমরা স্পেশালি 90 ডিগ্রি সমান বা 90 ডিগ্রি থেকে কম বলি, তাহলে এই ঘটনাটা আসতে পারে। তার থেকে যদি আমরা বলি যে আপতন কোণের মান, কেস নাম্বার 2 আমরা যদি বলি, কেস নাম্বার 2, যে আপতন কোণের মান যদি তোমার 45 ডিগ্রি হয় বা অন্য কিছু হতে পারে, তাহলে প্রতিফলন কোণের মান কত হবে? 45 ডিগ্রি হবে। কেন? তার কারণ আপতন কোণের মান এবং প্রতিফলন কোণের মান সমান। আচ্ছা, ঠিক একই রকম ভাবে আমরা যদি 0 ডিগ্রি হয়, তাহলে আপতন কোণের মান যদি 0 ডিগ্রি হয়, কেস নাম্বার 3
কেস নাম্বার 3 যদি বলি, কেস নাম্বার 3 কি আসবে, যে আপতন কোণের মান, দ্য ইনসিডেন্ট অ্যাঙ্গেল অফ দ্য রিফ্লেকশন অফ লাইট, the incident angle is equal to 0 degree, then the reflecting angle is equal to also 0 degree, since the I is equals to R. This is the second law of the reflection of light. এটা হচ্ছে আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র। তাহলে আপতন কোণের মান 0 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান 0 হবে। তার মানেটা কি হলো? তার মানে হচ্ছে এটা একটা প্রতিফলক তল। আলো যদি এইভাবে পাঠানো হয়, তাহলে এখানে কোনো বিন্দু কল্পনা করা হয়, তাহলে এখান থেকে এইভাবে আসলো, এইভাবে বেরিয়ে গেলো। তার কারণ কি, এটা একটা লম্বের সঙ্গে 90 ডিগ্রিতে আসলো, 90 ডিগ্রি বেরিয়ে গেলো। যদি আলোকে এইভাবে পাঠানো হয়, তাহলে সে আলো রশ্মিটা এইভাবে বেরিয়ে যাবে। অবিলম্বের সঙ্গে এখানে যে কোণে আসবে সেই কোণেই বেরিয়ে যাবে। তাহলে আপতন কোণের মান এবং প্রতিফলন কোণের মান সমান। যদি আমি আপতন কোণটাকে একটু বাড়াতে থাকি, এরকম কমাতে থাকি, তাহলে ধরে নাও তোমার হচ্ছে এটা লম্ব, এটা একটা লম্ব, তাহলে এটা তোমার এটা আপতন কোণের মান। আপতন কোণের মানটা যদি আমি এরকম লম্ব, আপতন কোণের মানটাকে আমি এরকম কমাতে থাকি, তাহলে প্রতিফলন কোণের মানটা এরকম থেকে এরকম কমতে থাকবে। তাহলে আপতন কোণ আমি যত কমাতে থাকবো, প্রতিফলন কোণ কমতে থাকবে। আপতন কোণ কমাতে 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 0 নিয়ে আসি, তাহলে প্রতিফলন কোণ কিন্তু এদিকে আসে। তাহলে কারণ কি, আমি ধরুন এই বোর্ডের মধ্যে আমি এদিকে লাইট ফেললাম, এইদিকে দেখতে শুরু করলাম, যে লাইটটা এদিকে আসলো। যখন এইভাবে ফেললাম, এইভাবে দেখলাম, এইভাবে ফেললাম, এইভাবে দেখলাম। যখন এইভাবে ফেলবো, এইভাবে দেখতে পাবো। যখন নিজের সরাসরি ফেলবো, তখন নিজের সরাসরি চোখে দেখবো। যেমন ধরে নাও এই দেওয়ালটাতে আমি দাঁড়িয়ে আছি, সেটা ধরুন একটা প্রতিফলক তল। তা লাইট যদি আমি এইভাবে ফেলি, তাহলে এইভাবে বেরোবে, এইভাবে ফেলি, তাহলে এইভাবে বেরোবে, যদি এইভাবেই ফেলি, তাহলে এইভাবেই বেরোবে। অর্থাৎ এইভাবে ফেলে যদি আমি নিজে দেখি, তাহলে নিজের চোখে এসে পড়বে। অর্থাৎ এখানে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদাই সমান, এবং আপতন কোণের মান 0 মানে কি, অবিলম্ব বরাবর কোনো একটি আলোরশ্মি এসে পড়লে অবিলম্ব বরাবর আলোরশ্মি বেরিয়ে যাবে। এটাকে বলা হয় লম্ব আপতন, নর্মাল ইনসিডেন্স। এইদিকে যদি আলোরশ্মি আসে, তো এইদিকে বেরিয়ে যাবে, এটাকে বলা হয় নর্মাল ইনসিডেন্স। ইনসিডেন্স এটা পরীক্ষায় একটু আসতে পারে, যে আলোর প্রতিফলনের ক্ষেত্রে লম্ব আপতন বলতে কি বোঝো, বা আলোর লম্ব আপতন কি, নর্মাল ইনসিডেন্স কি, আলোর প্রতিফলনের ক্ষেত্রে লম্ব আপতন কি। যে লিখতে হবে যে আলোর প্রতিফলনের ক্ষেত্রে লম্ব আপতন বলতে বোঝায় যে কোনো একটি আলোক রশ্মিকে যদি অবিলম্ব বরাবর ফেলা হয়, তাহলে অর্থাৎ অবিলম্ব বরাবর ফেলা হয়, অর্থাৎ যদি 0 ডিগ্রি আপতন কোণে বরাবর যদি অবিলম্বের সাপেক্ষে 0 ডিগ্রি আপতন কোণ বরাবর ফেলা হয়, তাহলে প্রতিফলিত রশ্মিটি ঠিক 0 ডিগ্রি কোণে বেরিয়ে আসবে, বা সেই অবিলম্ব বরাবর অভিমুখ পরিবর্তন করে প্রথম মাধ্যমে ফিরে আসবে। এটাকে বলা আলোর লম্ব আপতন বা নর্মাল ইনসিডেন্স। এরপর আমরা যেটা দেখব, সেটা হচ্ছে গিয়ে আলোর প্রতিফলনের ক্ষেত্রে বিচ্যুতি, যেটা তোমাদের এই বছর 2020 সালে মাধ্যমিক পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল। আমি দেখেছিলাম যে 80% বা 90% ছেলেপেলে, 90% না 95% ছেলেপেলে অ্যান্সারটা ভুল করে দিলে আসে। 95% আমি বলছি, কারণ আমি স্টুডেন্টদের সঙ্গে কথা বলে দেখেছি, ওরা 90, যে স্টুডেন্ট সব থেকে ভালো সেও ভুল করেছে। সে হয়তো 100 পেত, কিন্তু ওটার জন্য 99 পাবে। মানে আলোর প্রতিফলন একটা বিচ্যুতি রাশিমালা বা ডেভিয়েশন, চুক্তি রাশিমালা। তাহলে আমরা এখানে কি দেখলাম? আচ্ছা, যদি বলা হয় এটা একটা প্রতিফলক তল, deviation for reflection, প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিফলনের ক্ষেত্রে বিচ্যুতি রাশিমালা, বিচ্যুতির সূত্র ডেল্টা। যেমন আমি তার আগে একটা জিনিস, এটা বলার আগে তার আগে একটা জিনিস বলি, যে আমরা এটা জানি যে প্রতিসরণের ক্ষেত্রে, যদিও আমার প্রতিসরণের একটা আলাদা চ্যাপ্টার আছে, তবুও আমি তোমাদের এটুকু বলছি, কারণ ক্লাস 10 তোমাদের এটুকু জানো, যে এটা যদি একটা প্রতিসরক মাধ্যম হয়, এইদিকে ধরুন তোমাদের ঘন মাধ্যম, এইদিকে লঘু মাধ্যম, তাহলে এটা তোমার অবিলম্ব, এটা মাধ্যম 1, এটা মাধ্যম 2, তাহলে আমরা কি বলতে পারি, যে আলোক রশ্মি যদি এই অবিলম্বের সাপেক্ষে প্রথম মাধ্যমে আই কোণে আসে, তাহলে ঘন মাধ্যমে গিয়ে কি অবিলম্বের দিকে সরে আসবে। এটাকে আমরা আর কোণ বলছিলাম। আর কোণ বললে আমরা কি বলবো, যে এটা তোমার হচ্ছে পি কিউ আর, এটা এন, এন প্রাইম, এটা এম, এম প্রাইম, এন এক্সেট্রা, এন এক্সেট্রা। তো এখানে বিচ্যুতি বলতে আমরা কি বলতাম, যে এখানে আলোর বিচ্যুতি ঘটলো, কিন্তু অ্যাকচুয়ালি আলো সেটা এইদিকে যাওয়ার কথা, এইদিকে যাওয়ার কথা,
সে ওইদিকে না গিয়ে সে দিক পরিবর্তন করে অবিলম্বের দিকে সরে আসলো। তাহলে কি এতটা পথ সরে গেল, যে যতটা পথ সরে গেল তার যেদিকে যাওয়ার কথা সেই দিকে না গিয়ে যতটা পথ সরে গেল সেটাকে বলা হয় আলোর বিচ্যুতি বা ডেভিয়েশন বা চ্যুতিকোণ। তাহলে কতটা পথ সরে গেল, যেহেতু এটা এবং এটা কি, এটা একটা রশ্মি, এটা একটা রশ্মি, তাহলে এই কোণটা এবং এই কোণটা সমান, বিপরীত কোণ হিসেবে। তাহলে আমি বলতে পারি যে আই সমান সমান এটা, তাহলে আমরা বলতে পারি যে আই সমান সমান এটা মানে কি, এটা মানে হচ্ছে তোমাকে ডেল্টা প্লাস আর, তাহলে বলতে পারি ডেল্টা প্লাস আর। তাহলে সুতরাং ডেল্টা সমান সমান কত, ডেল্টা সমান সমান আই মাইনাস আর, অর্থাৎ এটার থেকে এই কোণটা বাদ দিলে এই কোণটা পাবো, এটাকে বলা বিচ্যুতি, অর্থাৎ রশ্মিটি এতটি কোণে বেঁকে গেল। এটাকে বলা যেমন প্রতিসরণের ক্ষেত্রে বিচ্যুতি, ঠিক একই রকম প্রতিফলনের ক্ষেত্রে বিচ্যুতি রাশিমালা জানতে হবে। এটা আমরা পরে আসবো, এটা এই ডিটেলস বিষয়ে আসবো আমরা। লঘু থেকে ঘনতে আসলো, ঘন থেকে লঘুতে হতে পারে, কিন্তু সর্বদাই আবর্তনের থেকে প্রতিফলনটা বিয়োগ, এটা মাথায় রাখবে। সরি, আবর্তন থেকে প্রতিফলন না, সর্বদাই লঘু থেকে ঘনটা বিয়োগ। মানে প্রতিসরণের ক্ষেত্রে যে ডেল্টার মানটা আসবে, ডেল্টার মানটা সবসময় লঘু কোণ, লঘু মাধ্যমের কোণ মাইনাস ঘন মাধ্যমের কোণ। সেটা তোমার লঘু মাধ্যমে থেকে ঘন মাধ্যমে গেল না, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেল, এটা ডাজন্ট ম্যাটার। সর্বদাই লঘু মাধ্যমে যে কোণটা সৃষ্টি হবে সেই কোণের থেকে ঘন মাধ্যমের কোণটি বাদ দিলে, ঘন থেকে লঘু, লঘু থেকে ঘন ইম্পর্টেন্ট না, লঘু থেকে ঘন মাধ্যমের কোণটি বাদ দিলে সেটা হচ্ছে ডেল্টা দাঁড়াবে। সেটা প্রতিসরণের ক্ষেত্রে, সেটা আমরা পরে আসবো, এখানে আলোচনা করে লাভ নেই। আচ্ছা, তাহলে আমরা আলোর প্রতিফলনের ক্ষেত্রে দেখবো যে একটা রশ্মি এইভাবে আসলো, এইভাবে এসে কোনো একটা প্রতিফলক তলের মধ্যে পড়লো, দিস ইজ এ রিফ্লেক্টিং প্লেন, তাহলে এইভাবে বেরিয়ে যাওয়ার কথা। কারণ এখানে যদি একটা নর্মাল অঙ্কন করা হয়, তাহলে এটা তোমার হচ্ছে কি, এটা ইনসিডেন্টের অ্যাঙ্গেল, এটা রিফ্লেক্টিং অ্যাঙ্গেল, এটা পি কিউ আর এন, এটা আমরা মিডিয়া বলতে পারি, মিরর, এম প্রাইম বা M1 M2। আচ্ছা, তাহলে আলোর প্রতিফলনের ক্ষেত্রে বিচ্যুতি রাশিমালা কি, ওখানে যেমন বিচ্যুতি রাশিমালা আমরা বের করলাম, এখানে বিচ্যুতি রাশিমালা কি, এখানকার বিচ্যুতি রাশিমালা খুব সিম্পল। আমি কি বললাম, ওখানে কি বললাম যে আলোক রশ্মিটি অ্যাকচুয়ালি কোন দিকে যাওয়ার কথা সেই দিকে না গিয়ে কোথায় গেল, তো যতটা কোণ বাঁকলো তার নাম বিচ্যুতি। তাহলে আলোক রশ্মিটি এই দিকে যাওয়ার কথা, কারণ এদিকে আসলো, যদি এই মাধ্যমটা না থাকতো তাহলে সে এইদিকে যেত, কিন্তু এইদিকে না গিয়ে মাধ্যম থাকার জন্য সে এতটা কোণ বেঁকে গেল, তাহলে এই কোণটার নাম হচ্ছে কি বিচ্যুতি। তাহলে কতটা কোণ, তাহলে আমরা বলতে পারি যে এই তিনটি কোণ মিলে 180 ডিগ্রি একটা সরলরেখা। তাহলে যদি এতটা কোণ বেঁকে যায়, যে কোণটা বাঁকবে সেটা বিচ্যুতি বলা হয়। তাহলে আমরা কি বলতে পারি, আলোর প্রতিফলনের ক্ষেত্রে যে আই কোণ প্লাস আর কোণ প্লাস ডেল্টা কোণ সমান সমান 180, সো ডেল্টা কোণ ইজ ইকুয়ালস টু 180 মাইনাস অফ আই প্লাস আর বা আই মাইনাস আর মাইনাস। আমরা কি বলতে পারি, আবার স্পেশালি যেহেতু প্রতিফলনের ক্ষেত্রে, যেহেতু এটাকে আমরা কি বলতে পারি যে 180 মাইনাস 2i, বা এটাকে আমরা কি বলতে পারি 180 মাইনাস 2r। কেন, যেহেতু প্রতিফলনের ক্ষেত্রে স্পেশালি আই এবং আর সমান, এটা শুধুমাত্র হতে পারে না, এটা হয়, প্রতিফলনের ক্ষেত্রে এটা সর্বদাই সমান হয়। তাহলে এটা হচ্ছে তোমার প্রতিফলনের ক্ষেত্রে বিচ্যুতি রাশিমালা যে কোনো ক্ষেত্রে। এবার মাধ্যমিক পরীক্ষায় কি প্রশ্নটা এসেছিল, যে কোনো একটি গোলীয় তলে যদি কোনো একটা আলোকরশ্মি লম্বভাবে আপতিত হয় বা বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয়, তাহলে সেক্ষেত্রে বিচ্যুতি কোণের মান কত। অনেকে লিখেছে বিচ্যুতি কোণের মান 0 ডিগ্রি। বিচ্যুতি কোণের মান 0 ডিগ্রি না, বিচ্যুতি কোণের মান 0 ডিগ্রি মানে 180 ডিগ্রি। কারণ লম্বভাবে আপতিত হলে, সেই গলীয় মাধ্যম হোক, গলীয় তল হোক, প্রতিফলক তল হোক, সমতল হোক, যাই হোক না কেন, লম্বভাবে আপতিত হওয়া মানে 0 ডিগ্রিতে আপতিত হওয়া, আর প্রতিফলনটাও 0 ডিগ্রি। তাহলে আই আর যদি 0 হয়, তাহলে এই পার্টটা 0, এই পার্টটা 0, এই পার্টটা 0, তাহলে আলটিমেটলি কত পড়তে হবে 180। ম্যাক্সিমাম 95% স্টুডেন্ট লিখেছে উত্তর কত, 0 ডিগ্রি। তোমরা ভালো করে খোঁজ নিবে, প্রশ্নটা তোমাদের কাছে রয়েছে, তোমরা দেখবে, তোমার বন্ধুদের কাছে, ভাইদের কাছে দেখবে, তোমরা উত্তরটা পেয়ে যাবে যে আমি কথাগুলো ঠিক বলছি কিনা। তো আলোর হচ্ছে বিচ্যুতি রাশিমালা। আর যদি এটা লম্ব অবদান ক্ষেত্রে ঘটে, লম্ব অবদানের ক্ষেত্রে এই মানটা কত হবে 180 ডিগ্রি। আমি তো একটু আগেই বললাম লম্ব অবদানের ক্ষেত্রে এটা কত হবে 180 ডিগ্রি। কেন, তার কারণ যেদিকে আসবে সেদিকে ফিরিয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা এটা বললাম যে এই দিকে আসলে সে এই দিকেই বেরোবে, কারণ এখানে কত আই সমান সমান আর সমান সমান 0। এটা M1 M2, এখানে পি কিউ আর এন সবাই একই জিনিস, এখানে পি কিউ আর এন সবাই একই লাইনে রয়েছে। এখানে এই লাইনের মধ্যে কি আছে, এই লাইনের মধ্যে পি কমা কিউ কমা আর কমা এন রয়েছে। তাহলে এক কথা বলতে পারি, শুধুমাত্র কিউটে বাদ দিয়ে আর এন পি তিনটে একেবারে, এই পয়েন্টের নাম কি, আর কমা এন কমা পি।
এবং এই পয়েন্টের নাম কিউ। তাহলে সেম পয়েন্ট, তিনটে পয়েন্ট একটা সেম পয়েন্ট হয়ে গেছে, তাহলে আই এবং আর সমান 0 হয়ে গেছে। তাহলে আই আর 0 হয়ে গেলে তোমার হচ্ছে আই আর যদি 0 হয়, তাহলে সূত্র অনুসারে আমরা কি বলতে পারি অ্যাকচুয়ালি 180 ডিগ্রি। কেন? তার কারণ আলোক রশ্মিটা এই দিকে আসলো, এসে আবার এইদিকে ফিরবে, অ্যাকচুয়ালি এইদিকে যাওয়ার কথা, কিন্তু কোনো একটা পথ থাকার জন্য সে এতটা কোণ বেঁকে গেল, 180 ডিগ্রি বেঁকে গেল, বা এইদিকে এতটা কোণ বেঁকে গেল। তাহলে আমি আলোক রশ্মি পাঠালাম এদিকে, সে ফিরে আমার দিকে আসলো, তাহলে 180 ডিগ্রিতে বাঁকলো, এটা নাম বিচ্যুতি কোণ। সো থ্যাংক ইউ। এটা আমরা দেখছি একটু ভিডিওটা কত বড় হলো, কারণ 30 মিনিটস। তো আমাদের এটা হচ্ছে তোমার আলোর প্রতিফলনের ক্ষেত্রে কতগুলো ইনফরমেশন। হ্যাঁ, এরপরেও আমাদের আরো অনেকগুলো বিষয় আছে, আমরা প্রতিফলনের আরো কতগুলো ধর্ম আছে সেগুলো দেখব। যেমন আলোর আলোর প্রতিফলন কত প্রকার ও কি কি? আলোর প্রতিফলন সাধারণত 2 প্রকার। একটা হচ্ছে তোমার নিয়মিত প্রতিফলন, আর একটা বিক্ষিপ্ত প্রতিফলন, যেটা তোমরা এর আগেও জেনেছিলে। দ্য রিফ্লেকশন অফ লাইট আর 2 টাইপস। একটাকে বলা হয় রেগুলার রিফ্লেকশন অফ লাইট, একটাকে বলা হয় রেগুলার রিফ্লেকশন অফ লাইট বা নিয়মিত প্রতিফলন। একটাকে বলা হয় রেগুলার রিফ্লেকশন অফ লাইট, নিয়মিত প্রতিফলন। আর একটাকে বলা হয় তোমার ডিফিউজড বা ইরেগুলার রিফ্লেকশন অফ লাইট। রেগুলার রিফ্লেকশন অফ লাইট বা আলোর নিয়মিত প্রতিফলন, আলোর নিয়মিত প্রতিফলন। আর একটা হচ্ছে তোমার আলোর বিক্ষিপ্ত প্রতিফলন বা ডিফিউজড রিফ্লেকশন অফ লাইট। আলোর বিক্ষিপ্ত প্রতিফলন, এগুলো তোমাদের লাগবে না, আমি জাস্ট একটু বলে দিচ্ছি, কারণ টপিকসগুলো তোমাদের বইতে থাকার কথা, কারণ প্রতিফলন চ্যাপ্টারে এগুলো থাকার কথা অবশ্যই। এগুলো অবশ্যই থাকবে, কারণ প্রতিফলনের ধর্ম এগুলো অবশ্যই আছে। তো রেগুলার রিফ্লেকশন অফ লাইট কি? যদি কতগুলো আলোক রশ্মি, লেট আস কনসিডার বিম অফ লাইট, দ্য বান্ডেল অফ রে, কতগুলো একটা আলোক রশ্মির বিম বা কতগুলো আলোক রশ্মি করছে, যদি কোনো প্রতিফলক তলে এসে পড়ে, কোনো প্রতিফলক মানে কি, প্রতিফলক তলটা কি মসৃণ, তাহলে কতগুলো আলোক রশ্মিগুচ্ছ, কোনো নিয়মিত আলোক রশ্মিগুচ্ছ বা কতগুলো আলোক রশ্মিগুচ্ছ যদি কোনো মসৃণ তলে এসে পড়ে, তাহলে সেই আলোক রশ্মিগুলো প্রতিফলনের পর একটা নির্দিষ্ট নিয়ম মেনে একটা নির্দিষ্ট নিয়ম মেনে তারা বেরিয়ে যাবে। আলোর এই প্রতিফলনের এই ধর্মকে বলা হয় রেগুলার রিফ্লেকশন অফ লাইট বা নিয়মিত প্রতিফলন। যেমন আয়না, সমতল দর্পণের উপর বা সমতল আয়নার উপর কোনো আলোক রশ্মি এসে পড়লে আলোক রশ্মিগুলো আপতন কোণ এবং প্রতিফলন কোণ তো সমান হবে সব জায়গায়, সেই তুমি নিয়মিত প্রতিফলনই বলো আর বিক্ষিপ্ত প্রতিফলন বলো, কোণের মান কিন্তু সর্বদাই সমান। তোমাদের মনে হতে পারে যে এক্ষেত্রে আলাদা হবে, একটু পরে আমি দেখাচ্ছি কোণ আসে। তো রেগুলার রিফ্লেকশন অফ লাইট কাকে বলে? যে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কোনো মসৃণ প্রতিফলক তলে আপতিত হয়ে তাদের সেই আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলক দ্বারা প্রতিফলনের পর যদি একটি নির্দিষ্ট নিয়ম মেনে প্রতিফলিত হয়, তাহলে আলোর এই প্রতিফলন নির্দিষ্ট নিয়ম মেনে প্রথম মাধ্যমে ফিরে আসে, তাহলে আলোর এই প্রতিফলনের ধর্মকে বলা হয় নিয়মিত প্রতিফলন বা আলোর রেগুলার রিফ্লেকশন অফ লাইট, বা এটাকে বলা হয় আলোর নিয়মিত প্রতিফলন। এই নিয়মিত প্রতিফলনের জন্য আলোর যে তলটা হতে হবে সেই তলটা অবশ্যই মসৃণ হতে হবে, এবং তলটা যতটাই মসৃণ হবে ততটাই ভালো হবে, নিয়মিত প্রতিফলনটা ভালো হবে, এবং তলটা যত সাদা হবে তত পূর্ণ প্রতিফলন ঘটনা ঘটবে, ম্যাক্সিমামটা 100% প্রতিফলন করবে যদি এটা পুরোপুরি রিফ্লেক্টর হয়। রিফ্লেক্টর না হয় কিছু যদি অ্যাবজর্বিং পার্ট থাকে তাহলে কিছুটা শোষণ করে নেবে, যদি এর কিছুটা প্রতিসরক মাধ্যম থাকে তাহলে কিছুটা ভিতরের দিকে রুখে যাবে, এক্সেট্রা। 100% ঘটনা ঘটে না কোনো ক্ষেত্রে, রিয়ালিটিতে বাস্তবে কোথাও 100% প্রতিফলন ঘটনা নেই, কিছুটা ইন্টেন্সিটি নষ্ট হয় সেটা মাধ্যম বানাতে গিয়ে মাধ্যমের জন্য।
তো এটা হচ্ছে তোমার নিয়মিত প্রতিফলন। যেমন আমরা দর্পণের সামনে নিজেকে দাঁড় করিয়ে আমরা নিজেদের প্রতিচ্ছবি মানে ফিক্সড করি, এটাই আর কি একটা ব্যাপার। ডিফিউজ রিফ্লেকশন অফ লাইট বা হচ্ছে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন। তো বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলা? যদি আলোক রশ্মিগুচ্ছ বা সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কোনো অসমতল বা কোনো অমসৃণ তলে আপতিত হয়, তাহলে আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর নির্দিষ্ট নিয়ম মেনে বা নির্দিষ্ট দিকে তারা বেরিয়ে যায় না, বরং তারা বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে বেরিয়ে যায়। আলোর এই ধর্মকে বলা হয় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন। এবং এই বিক্ষিপ্ত প্রতিফলন হতে গেলে অবশ্যই মাধ্যমটি হতে হবে অমসৃণ বা মসৃণ নয়। ধরে নাও কোনো একটা মাধ্যম এরকম রয়েছে, তাহলে এখানে কতগুলো আলোক রশ্মিগুচ্ছ এর উপরে কতগুলো বিম অফ লাইট, এটা একটা আলোক রশ্মিগুচ্ছ, এখানে একটা আলোক রশ্মিগুচ্ছ, এখানে একটা আলোক রশ্মিগুচ্ছ, কতগুলো রে অফ লাইট এসে পড়লো। এখানে কতগুলো রে অফ লাইট এসে পড়লো। তাহলে আমরা এগুলোকে প্রত্যেকের নাম দিলাম P1, P2, P3। এটার নাম দিলাম Q1, Q3, Q4। তাহলে দেখা যাবে এই আলোক রশ্মিটা এইভাবে যাবে, এই আলোক রশ্মিটা এদিকে 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 যাবে, মানে এই আলোক রশ্মিটা এদিকে যাবে। যদি এই রশ্মিটা ঠিক আছে, এই রশ্মিটা এরকম করে যাবে, তাহলে এক একটা রশ্মি এক এক রকম। কোনো একটা রশ্মি যদি তোমার হচ্ছে এরকম জায়গায় পড়তো, এরকম জায়গায় এসে পড়তো, তাহলে সে এরকম করে বেরিয়ে যেত, তাহলে এরকমটা হতো, আলাদা বিষয়টা আসেনি যেমন, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে এরকমটা কেন? কারণ কত সমান্তরাল আলোক রশ্মি হচ্ছে। এটার নাম কি? এটার নাম PQR, এটার নাম কি R1, এটার নাম কি R2, এটার নাম কি R3। কোন R1, R2, R3 কোন দিকে যাবে এটা বলা মুশকিল। তার সেই মাধ্যমে যে পয়েন্টে পড়বে সেই পয়েন্টের এবারে ক্ষেত্রতার উপর নির্ভর করবে। তাহলে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কোনো অমসৃণ তলে আপতিত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর একটা নির্দিষ্ট নিয়ম মেনে বেরিয়ে যায় না, বরং তারা বিক্ষিপ্ত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। আলোর এই প্রতিফলনের ধর্মকে বলা হয় আলোর ডিফিউজড রিফ্লেকশন অফ লাইট বা আলোর বিক্ষিপ্ত প্রতিফলন। এখানে বিক্ষিপ্ত প্রতিফলন এরকমটা কেন হয়? কারণ এই যে পয়েন্ট, এই পয়েন্টে যদি আমি একটু নর্মাল অঙ্কন করি, ঠিক এই পয়েন্টে মানে এরকমটা আছে, নর্মাল অঙ্কন করে এরকমটা হবে। এই যে পয়েন্ট আছে এরকমটা আছে, এই পয়েন্টে নর্মাল অঙ্কন করে এরকমটা হবে। এই যে পয়েন্ট আছে এরকমটা আছে, এই পয়েন্ট নর্মাল অঙ্কন করে এরকমটা হবে। আমি হয়তো ছবিতে আঁকতে আমি ভুল করেছি, সেটা আমার ফল্ট। এই পয়েন্টে এরকমটা আছে, এই পয়েন্টে নর্মাল অঙ্কন করে এরকমটা হবে। তাহলে এই প্রত্যেকটা নর্মালের সঙ্গে এটার নাম হচ্ছে তোমার N, এটার নাম N1, এটার নাম N2, এটার নাম N3। এই নর্মালটা এরকম হবে কি এরকম হবে কি এরকম হবে কি এরকম হবে সেটা বলা মুশকিল। তাহলে নর্মালের সঙ্গে যে কোণে আসলো সেই কোণে বেরিয়ে যাবে, যে কোণে আসলো সেই কোণে বেরিয়ে যাবে, যে কোণে আসলো সেই কোণে বেরিয়ে যাবে, যে কোণে আসলো সেই কোণে বেরিয়ে যাবে। এটার নাম তোমার হচ্ছে I, এটার নাম R, এটার নাম I1, এটার নাম R1, এটার নাম I2, এটার নাম R2, এটার নাম I3, এটার নাম R3। তাহলে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলকের ক্ষেত্রে কিন্তু প্রতিফলনের সূত্রের কোনো রকম ধর্ম নষ্ট করবে না। এখন আপতিত আলোক রশ্মি, প্রতিফলিত আলোক রশ্মি, মানে আপতন বিন্দুতে অঙ্কিত আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকছে, একই বিন্দুতে সমতল মানে অঙ্কিত করে থাকছে। আর কি যে আপতিত মানে আপতন কোণের মান এবং প্রতিফলন কোণের মান সর্বদাই সমান। এখন ধর্মের কোনো পরিবর্তন ঘটেনি, প্রতিফলনের যে ধর্ম দুটি সেই ধর্মের কোনো পরিবর্তন ঘটেনি, বরং সেই মাধ্যমের এগুলো ক্ষেত্রতার উপর ভিত্তি করে, মাধ্যমের প্রকৃতির উপর ভিত্তি করে এটাও প্রতিফলক মাধ্যম, এটাও প্রতিফলক মাধ্যম, এটা ঘোষা অংশ এদিকে আছে তোমার, এদিকে পারদ বা উপর পরে দেওয়া আছে, এটাও তোমার প্রতিফলক মাধ্যম, এই মসৃণটাও প্রতিফলক মাধ্যম। তো মাধ্যম হলেই হবে না, মাধ্যমটার প্রকৃতির উপর নির্ভর করে, সে মসৃণ কি অমসৃণ তার উপর নির্ভর করে আলোর প্রতিফলন দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রেগুলার রিফ্লেকশন অফ লাইট বা আলো নিয়মিত প্রতিফলন, আর একটাকে বলা যে ডিফিউজড রিফ্লেকশন অফ লাইট বা আলোর বিক্ষিপ্ত প্রতিফলন। দেখো এই বিষয়গুলো আমি একটু খুব দ্রুততা বলছি এই কারণেই, কারণ আমাদের এই বিষয়গুলোকে একদম পুরোনো জিনিস, এগুলো আমরা সবই জানি। তো তার উপরে তবুও একটা আর কি প্রিলিমিনারি ডিসকাস করে আমরা এই বিষয়গুলোকে দ্রুত শেষ করবো, তারপরে আলোর মেইন জায়গাগুলোতে আমরা ঢুকবো, কারণ আলোর প্রচুর আলোচনা রয়েছে। আমরা স্টেপ বাই স্টেপ আসবো, প্রত্যেকটা ক্লাস একটু তোমরা মনোযোগ দিয়ে দেখবে। আচ্ছা, এই যদি ব্যবহার বলা হয়, এটাকে আমরা প্রতিফলক হিসেবে কাজে লাগাই।
এটাকে আমরা কি করি, সিনেমার পর্দা হিসেবে কাজে লাগে। সিনেমার ছোটবেলায় একটা প্রশ্ন আসতে হচ্ছে, সিনেমার পর্দা সাদা ও অমসৃণ হয় কেন? কারণ সিনেমার পর্দা যদি মানে অমসৃণ হয় তাহলে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটবে, এবং বিক্ষিপ্ত প্রতিফলন ঘটলে কি হবে, মানে হলের চারিদিকে ছড়িয়ে, মানে হলের চারিদিকে বসে থাকা দর্শকের কাছে সমান দিকে মানে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটবে, এবং সবাই আলোর এই কি বলবে সেই সিনেমার ছবি দেখতে পাবে, মানে পিকচার দেখতে পাবে। এবং সাদা হওয়ার কারণ কি, যদি পর্দাটি সাদা হয় তাহলে আলোর বেশিরভাগ অংশটি প্রতিফলিত হবে, মানে ম্যাক্সিমামটি প্রতিফলন হবে, এবং তাহলে ছবিটা উজ্জ্বল দেখতে হবে। তাহলে কোয়ালিটি, দ্য পিকচার কোয়ালিটি ইজ সো গুড ফর when the media is purely white. So purely white is not possible in the reality, and white is possible, some partially possible. So the reflection property is not 100% are applicable in the real world. So this is the reflection category. The reflection category of light is two types: regular reflection of light and the diffused reflection of light. তো এরপর আমরা আলোর এই প্রতিফলনের ক্ষেত্রে সেরকম বিশেষ কিছু সেরকম ধর্ম আর একটা পার্শ্বীয় পরিবর্তন আছে। পার্শ্বীয় পরিবর্তনটা কিরকম? পার্শ্বীয় পরিবর্তন আমাদের দেখবে, পার্শ্বীয় পরিবর্তনটা হচ্ছে কি, আমি দর্পণের সামনে আছি, আমি আমাকে মানে ধরুন এই মোবাইলের ক্যামেরাটা হচ্ছে আমার কাছে দর্পণ, তাহলে আমি যখন এখানে করবো, আমাকে আমার বিহেভিয়ারাল স্ট্রাকচার বা আমার হচ্ছে কি বাইরের যে ঘটনাকৃতি, সেই ঘটনাকৃতি যখন ঠিক করবো বা আমাকে সাজানোর চেষ্টা করবো, তখন কি হবে, আমার দেখতে গেলে আমি যখন এরকম করবো, তখন আমার ডান হাতটা ওর বাঁ হাত হয়ে যাবে, আমার ছবিটা তার বাঁ হাত হয়ে যাবে, আমার বাঁ হাতটা তার ডান হাত হয়ে যাবে, কারণ সে আমার দিকে এরকম উল্টো দিকে থাকবে। তাহলে এটা কী হলো, যে পুরোপুরি উল্টে যাওয়া। তাহলে কোনো বস্তু যদি কোনো প্রতিফলকের সাপেক্ষে, মানে কোনো প্রতিফলক দর্পণের সাপেক্ষে পুরোপুরি উল্টে যায়, তাহলে সেটাকে বলা পার্শ্বীয় পরিবর্তন। আর যদি উল্টে না যায়, যেমন একটা টি, ইংলিশের লেটারের টিকে তুমি কোনো একটা প্রতিফলক তলের উপরে এখানে ধরলে কি হবে, সে উল্টে গিয়ে সে আগে টি দেখাবে, কিন্তু তোমার এরকম যদি উল্টে গিয়ে এ দেখাবে, যদি তোমার ডব্লিউ একই রকম দেখাবে, এম একই রকম দেখাবে, কিন্তু তোমার যদি এন দেখা হয়, এনটা কি উল্টে গিয়ে তোমার এনটা দেখাবে তোমার এরকম দেখাবে, এনটা উল্টে যাবে। তোমার যেটা পি হয় তাহলে উল্টে গিয়ে তোমার উল্টো পি দেখাবে। এটা যদি তোমার কিউ হয় তাহলে উল্টে গিয়ে তোমার উল্টো কিউ দেখাবে। এটা যদি এস হয় তাহলে উল্টে গিয়ে তোমার এরকম দেখাবে, মানে উল্টো এস দেখাবে। তাহলে যে সমস্ত বস্তু, মানে যে সমস্ত লেটার বা যে সমস্ত বস্তু প্রতিফলকের সাপেক্ষে পুরোপুরি উল্টে যায়, তাহলে সেটাকে বলা হয় পার্শ্বীয় পরিবর্তন ঘটে তাদের। আর যাদের পরিবর্তন মানে উল্টে না যায়, তাদেরকে বলে পার্শ্বীয় পরিবর্তন ঘটে না। মানে পরিবর্তন ঘটে কি ঘটে না, সেই সমস্ত বিষয়ের উপর একটা বিষয়। এটা একটা গেল। আর একটা জিনিস আমরা এখান থেকে বলতে পারি যে প্রতিফলকের উপর, ধরে নাও আমি এটাকে আজকে এখানে মোটামুটি শেষ করবো, তার আগে একটা জিনিস বলি। একটা দর্পণের সামনে আমি আমার ছবি পূর্ণ এবং পুরোপুরি দেখতে পাবো যদি দর্পণটা আমার দৈর্ঘ্যের অর্ধেকের বেশি হয়, বা ন্যূনতম দর্পণের মানে লেন্থ, দর্পণের হাইট, যদি দর্পণের হাইট কোনো একজন ব্যক্তি তার ছবি দর্পণে পুরোপুরি পূর্ণ প্রতিবিম্ব দেখতে পাবে, সেই পূর্ণ প্রতিবিম্ব, কোনো ছবির পূর্ণ প্রতিবিম্ব দেখতে পাবে যদি সেই দর্পণটি, সেই প্রতিফলক তলটি হচ্ছে কি ব্যক্তির দৈর্ঘ্যের থেকে অর্ধেক বা তার বেশি হয়। 2 নম্বর পয়েন্ট কি, যে কোনো একটা, ধরে নাও একটা মাছি বা মাছি, এটা একটা দর্পণ বা প্রতিফলক তল, আয়না। তাহলে মাখিটি এইভাবে ছুটে আসলো, যে মাখিটি দর্পণের দিকে ছুটে আসলো, সে আঘাত করলো, সেটা প্রতিফলনের ক্ষেত্রে আমি বলছি, জাস্ট ছুটে আসলো। তাহলে এটা কোনো একটা মাছি এইভাবে ছুটে আসলো। তাহলে মাখিটি যখন আসলো বা মাছিটি যখন আসলো, সেই মাছির বেগ কত? মাছির বেগ হচ্ছে গিয়ে ভি। ভালো করে বোঝার চেষ্টা, এখান থেকে প্রশ্ন আসে। কোনো একটি আলোকরশ্মি বা আলোকরশ্মি না বলে আমি মাছি বললাম, বা কোনো কিছু একটা বস্তু বা রে যখন ভি বেগে কোনো একটি প্রতিফলক তলের দিকে অগ্রসর হয়, তখন যদি বলা হয় যে প্রতিফলিত রশ্মির বেগ কত, প্রতিফলিত আলোক রশ্মির বেগ কত হয়, প্রতিফলিত আলোক রশ্মির বেগ কত হয়? দ্বিগুণ হয়। কেন? তার কারণ আমি যদি এখানে থাকি, তাহলে আমার দ্বিগুণ দূরত্বে আমার প্রতিবিম্ব দেখতে পাবো। মনে হয় ওইদিকে রয়েছে, কিন্তু ওইদিকে নেই, অ্যাকচুয়ালি আমার দ্বিগুণ দূরত্বে দেখতে পাবো। আমি যদি একটু এগিয়ে আসি, সে একটু এগিয়ে আসবে, তাহলে আমি যে বেগে গেলাম সে বেগে আসবে, তাহলে দুজনের বেগটা কি ডাবল হয়ে গেল। আমি দেখে টাচ করে গিয়ে সে টাচ করে, তাহলে আমার টাচ করতে হবে, তার টাচ করে একসঙ্গে হয়ে গেলো, তাহলে কি
কোনো একটা বস্তু যখন প্রতিফলকের দিকে এগোবে সেই মানে তার প্রতিবিম্বটি বা তার প্রতিচ্ছবিটি সেই প্রতিচ্ছবিটির সেম বেগে এগোবে, তাহলে কি বলা হয় যে বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বের বেগ কত, বস্তুর সাপেক্ষে, প্রতিফলকের সাপেক্ষে না, কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কার সাপেক্ষে বলা হচ্ছে, এটা একটা পয়েন্ট। বস্তু যখন প্রতিফলকের দিকে এগোবে তাহলে প্রতিফলকের সাপেক্ষে বস্তুর বেগ ভি, প্রতিবিম্বটি কি হবে, প্রতিফলকের দিকে আসবে, কারণ এই দিকে এগোলে ওই দিকে আসবে, তাহলে প্রতিবিম্বটি প্রতিফলকের সাপেক্ষে প্রতিবিম্বের বেগ কি ভি। তাহলে বস্তু যদি প্রতিফলকের দিকে আসে তাহলে বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বের বেগ কি টু ভি, কারণ বস্তুর বেগ এবং প্রতিবিম্বের বেগ দুজনের সমান, তাহলে দুটো বিপরীত দিকে আসলো, তাই এটাকে বলা হয় ডাবল হয়ে যাবে। এরপরে হচ্ছে কি আমরা দেখবো যে প্রতিবিম্বের সংখ্যা, তো প্রতিবিম্ব না বলে আমরা এটা এখন বলতে পারি না, আগামী দিন আমরা আলোর প্রতিবিম্ব সম্পর্কে একটু বলবো, বলে গলীয় দর্পণ শুরু করবো, কারণ আগামী দিনের ক্লাসটা সো ভাইটাল হবে আজকের থেকে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।